কখনো কি ভেবে দেখেছেন যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং আপনার ওই জমানো টাকা থেকে ব্যাংক আপনাকে প্রত্যেক বছর একটা মিনিমাম ইন্টারেস্ট রেট দিচ্ছে? আপনি সেই টাকা কোনো এফডিতে রাখুন না কেন বা আপনি ওই টাকা কোনো সেভিং অ্যাকাউন্টেই রাখুন না কেন, আপনার কিন্তু ব্যাংক একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু কিছু পরিমাণ আপনাকে ইন্টারেস্ট দিয়েই থাকে। তো এর পেছনে কারণ কি? ব্যাংক আপনাকে আপনার এই জমানো টাকা থেকে ইন্টারেস্ট বা সুদ দিচ্ছে কেন? এবং আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে কী করে ব্যাংক সাধারণ মানুষের টাকা নিয়েই সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে বেশি বেশি করে আর্নিং করছে। তো আই রিকোয়েস্ট অল অফ ইউ, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। বেশিরভাগ মানুষ এটা জানে যে ব্যাংক মানে হচ্ছে একটা সিকিউর জায়গা, যেখানে আমার জমানো টাকা অনেক অনেক বেশি সুরক্ষিত থাকবে, এবং ব্যাংক হলো এমন একটা জায়গা যেখানে আমি নিজের টাকা জমা দিতে পারবো এবং যখন আমার দরকার করবে সেই ব্যাংক থেকে আমি নিজের টাকা তুলতে পারবো। এবং ব্যাংক হলো এমন একটা জায়গা যেখানে আমি যদি আমার জমানো টাকাকে রাখি, তাহলে বছরের পর বা একটা নির্দিষ্ট সময় পর আমি ওই আমার জমানো টাকা থেকে কিছু সুদ পাবো। কিন্তু ব্যাংকিং সেক্টর অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরের মধ্যে অনেক রকমের অনেক ধরনের ব্যাংক পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ব্যাংকের পলিসি আলাদা আলাদা রকম। এবং বাস্তবে ব্যাংক কিভাবে কাজ করে এবং ব্যাংক কিভাবে আমাদের কাছ থেকে আর্নিং করে সেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তো আমাদেরকে এখন জানতে হবে যে ব্যাংক কি। ব্যাংক হলো এমন একটা সিকিউর জায়গা যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করি, ব্যবসাদার থেকে শুরু করি, সব রকমের মানুষদের আর্নিং করা টাকাকে সুরক্ষিতভাবে ব্যাংক জমা রাখে। এবং ওই জমানো টাকাকে কি করে ব্যাংক অন্য মানুষদেরকে লোন হিসাবে দেয়। কিসের লোন? সে লোনটা কোনো বাড়ি তৈরি করার জন্য হতে পারে, কোনো গাড়ি তৈরি করার জন্য হতে পারে, কোনো পার্সোনাল লোন হতে পারে, কিংবা কোনো বিজনেস লোন হতে পারে। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি ওই 1 লক্ষ টাকা কোনো ফিক্সড ডিপোজিটে 1 বছরের জন্য আপনি ইনভেস্ট করে রেখে দিলেন। এখন আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক ব্যাংকের একটা অ্যাভারেজ যদি আমি সুদের হার যদি বের করি, তাহলে থাকে সেটা 5%। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ব্যাংকে 1 বছরের জন্য রাখেন, ব্যাংক ঠিক আপনাকে 1 বছর পর আপনার হাতে তুলে দেবে 1,05,000 টাকা। অর্থাৎ আপনি 1 লাখ টাকার উপরে আপনি আরও অতিরিক্ত 5,000 টাকা পেলেন। এখন আপনি যখনই ওই 1 লক্ষ টাকা আপনি এফডি করে রাখলেন, ব্যাংক কি করলো? ওই 1 লক্ষ টাকাকে অন্য একজন মানুষকে দিয়ে দিল 10% সুদের হারে। তো ব্যাংক আপনাকে 1 লক্ষ টাকার বিনিময়ে 1 বছর পর দিচ্ছে কত? 5,000 টাকা। কিন্তু ব্যাংক আপনার ওই 1 লাখ টাকাটা যখন অন্য একজন মানুষকে 10% সুদের হারে দিল, তখন যে মানুষটাকে 1 লক্ষ টাকা লোন দিয়েছে তার কাছ থেকে 1 বছর বাবদ পাবে 1,10,000 টাকা। অর্থাৎ আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার টাকাকে অন্য একজনকে খাটালো, তার ফলে কি হলো? আপনাকে 5,000 টাকা দেওয়ার পরেও ব্যাংকের এখন পড়ে আছে 5,000 টাকা। এবং আরেকটা মজার কথা হলো, যদি কোনো মানুষ লোন নেওয়ার পর যদি কোনো রকমভাবে ডিলে করে দিতে, সে লোনটা ঠিকমতো পে না করে, তাহলে কিন্তু সে 10,000 টাকাটা বেড়ে 20,000 টাকা হয়ে যাবে। অর্থাৎ 1 লাখ টাকার ওপরে তার 20% অর্থাৎ 20,000 টাকা আর্নিং হয়ে উঠবে। এবং এটা রেগুলার বেসিসে হাজার হাজার মানুষের সাথে হচ্ছে। হাজার হাজার মানুষ তাদের এফডিতে বা সেভিং অ্যাকাউন্টে টাকা জমা রাখছেন, এবং সেই এফডি থেকে টাকা বা সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা ওই ব্যাংক ইউজ করছে লোন দেওয়ার জন্য। তো ব্যাংকের এই 70 থেকে 80% ইনকাম হয়ে থাকে এই লোনের মধ্যে দিয়ে। অর্থাৎ আপনার এই জমানো টাকাকে ব্যাংক একটা ব্রহ্মাস্ত্র মতো ব্যবহার করে ওই টাকাকে, এবং অন্য মানুষজনকে সেই টাকা লোন দিয়ে তাদের কাছ থেকে আর্নিং করে। এবং তাদের কাছ থেকে যদি 10 টাকা আর্নিং করা হয়, তাহলে আপনাকে 4 থেকে 5 টাকা আপনাকে দিয়ে থাকে। তো এইভাবে আসলে ব্যাংক আর্নিং করছে। আর 30% ইনকাম আসে ব্যাংকের আপনার মিনিমাম ব্যালেন্স আপনাকে মেনটেন করতেই হবে। অনেক ব্যাংক আছে যে আপনাকে মিনিমাম 5,000 থেকে শুরু করে 10,000 টাকা থেকে বা 15,000 টাকা আপনাকে রাখতেই হবে। যদি আপনি না রাখেন, তাহলে সেখানে নেগেটিভ ব্যালেন্স শো করে। আপনি যখনই টাকা ডিপোজিট করেন, সেখান থেকে আপনার টাকা উইথড্র করে নেয়। অনেক সময় হয় যে এটিএম মেনটেন্যান্সের জন্য বা ক্রেডিট কার্ড মেনটেন্যান্সের জন্য আমাদের প্রত্যেক বছর একটা করে টাকা কেটে নেয়, সবাই জানে সেটা। তো সেখান থেকে একটা ইনকাম চলে আসে। অনেক সময় আমাদের চেক ইস্যু করে, সে চেক ইস্যু থেকে একটা ফিস নেওয়া হয়, সেখান থেকে টাকা নেই। তো ব্যাংকিংয়ের এরকম 30% ইনকাম এই সমস্ত দিকগুলো থেকে আসে। এবং অনেক অনেক ব্যাংক আছে যে তাদের নিজস্ব প্রোডাক্ট সেল করে। প্রোডাক্ট মিনস লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এবং অনেক রকমের যেগুলো প্রোডাক্ট থাকে লাইক পেনশন স্কিম, বিভিন্ন রকমের, সেগুলোকে সেল করে ব্যাংকের একটা মোটা রকমের আর্নিং চলে আসে। এবং তার থেকেও বড় কথা, এই ব্যাংকিংয়ের 100% আর্নিংয়ের মধ্যে একটা 20 to 30% আর্নিং আসে শেয়ার মার্কেট থেকে।
যে ব্যাংক আপনার আমার মতো যে সমস্ত মানুষজনের কাছে টাকা নিচ্ছে, সেই টাকাকে তারা কি করছে, শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে লাগাচ্ছে। যে সমস্ত গভর্নমেন্ট বন্ডগুলো থাকে, যেগুলো একটা খুবই সিকিউর হয়ে থাকে, সেই সিকিউর বন্ডে ব্যাংক কী করে, ওই জমানো টাকাকে, আপনার এবং আমার এই জমানো টাকাকে ব্যাংক কাজে লাগিয়ে ওই বন্ড থেকে যে ইন্টারেস্ট নেয়। প্লাস অনেক রকমের ইটিএফ থাকে, যে ইটিএফের মধ্যে ব্যাংক টাকা লাগিয়ে সেখান থেকে ব্যাংক অবভিয়াসলি টাকা ইনকাম করে। তো ব্যাংকের 100% ইনকামের মধ্যে 70 to 80% আপনার আমার মতো মানুষজনকে লোন দিয়ে সেটা থেকে ইনকাম করে। প্লাস 30% আমি বললাম যে স্টক মার্কেটে শুরু করে বিভিন্ন রকমের প্রোডাক্ট থেকে শুরু করে ছোটো ছোটো চার্জেস থেকে শুরু করে এখান থেকে ব্যাংক ইনকাম করে। আমরা এখান থেকে কী শিখবো, বা আমাদেরকে এটা জেনে দরকারটা কী যে ব্যাংক কোথা থেকে ইনকাম করে আর না করে, সেটা আমাদের জেনে দরকারটা কী, সেটা একটা বড় প্রশ্ন। তো এখানে আমরা আসি মূল কনক্লুশনে, যে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে ব্যাংক কত রকমভাবে ইনকাম করতে পারে। অর্থাৎ ব্যাংক লোন দেন, ব্যাংক স্টকে লাগায়, ব্যাংক বিভিন্ন রকমের চার্জেস থেকে আর্নিং করে। লাইক আপনি যদি লোন ঠিক সময়ের মধ্যে পরিশোধ না করতে পারেন, সেখানে আপনি চার্জ। আপনি যদি ঠিক টাইমের মতো ক্রেডিট কার্ডে বিল না দিতে পারেন, সেখান থেকে চার্জ। তো এরকম ছোটো ছোটো জায়গাকে আপনাকে জানতে হবে। তো আপনি যখনই নেক্সট টাইম কোনো লোন নেবেন, তখন আপনাকে সময় মতো বা সময়ের আগে আপনাকে ওই লোনের টাকা পরিশোধ করতেই হবে। না হলে কখন আপনার 1 লাখ টাকা 1.5 লাখ টাকাতে পরিণত হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। প্লাস আপনাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে যখনই অতিরিক্ত প্রয়োজন হবে তখনই লোন নেবেন, বা এর আগে কখনো লোন নেওয়ার কথা ভাববেন না। আপনি আপনার কাছে টাকা আছে তখনই আপনি কোনো একটা জিনিস কিনুন, যদি সেটা আপনার খুবই নিড হয়। আপনার কাছে যদি টাকা না থাকে এবং আপনার ওইটা যদি নিড ওয়ান্টের মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনি সেটা কিনতে যাবেন না। আপনার কাছে যখনই টাকা আসবে তখনই সেখান থেকে আপনি টাকা জমিয়ে আপনি সেই জিনিসটা কিনবেন। একটা কথা মনে রাখবেন, যেই টাকা আপনি ফুল ক্যাশে নিতে পারছেন না, সেই জিনিসটার প্রতি আপনার কোনো অধিকার নেই সেই জিনিসটাকে ইএমআই বা লোন নিয়ে কেনার। এটা আপনি মনে রাখবেন। সরি ফর মাই দিস টোন, বাট এটাই বাস্তব। প্লিজ সেটা আপনার লাইফের অনেক বড় একটা ইম্প্যাক্ট না ফেলে। লাইক হতে পারে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে লোন নিতে হলো, ঠিক আছে, দ্যাট উইল বি গুড। থিংস লাইক বাইকস, ফোনস, লাইক কোনো দামি গ্যাজেট থেকে শুরু করে বা নিজের শখ পূরণ করার জন্য কোনো রকমভাবে লোন বা ক্রেডিট কার্ড থেকে টাকা তুলবেন না। এবং আপনাকে একটু রিসার্চ করতে হবে যে, এবং ইন্ডিয়াতে আমাদের অনেক অনেক বড় বড় ব্যাংক আছে যেখানে তাদের এফডির স্কিম অনেক অনেক রকমের হয়। সিনিয়র সিটিজেনের জন্য আলাদা হয়, বা যারা ইয়াং জেনারেশনের জন্য আলাদা হয়। তো আলাদা আলাদা এফডির উপর আলাদা আলাদা ট্যাক্স পে করতে হয়। তো আমাদেরকে এটা জানতে হবে যে কোন এফডি যেখানকার মধ্যে আমাদেরকে রিটার্নও বেশি দিচ্ছে, প্লাস আমাদেরকে এন্ড অফ দ্য ডে ট্যাক্সও কম পে করতে হচ্ছে, সে সমস্ত এফডির মধ্যে আমরা যাব বা এফডিকে আমরা রিসার্চ করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলে কথা বলি ফাইন্যান্স, রিয়েল লাইফ, গ্রোথ এবং মানি লেসন নিয়ে। থ্যাংক ইউ।